তেলেঙ্গানার রাজধানী তথা ভারতের মুক্ত শহর হায়দ্রাবাদ, যা নিজামের শহর বা নবাবের শহর নামেও পরিচিত। শুধুমাত্র ভ্রমণের জন্যই নয়, হায়দ্রাবাদ ইতিহাস, শিল্প, সংস্কৃতি ও চিকিৎসার দিক থেকেও অনেক সমৃদ্ধ। আমরা হায়দ্রাবাদে এসেছি চিকিৎসার জন্য, তবে তার পাশাপাশি আমরা ঘুরে দেখেছি এই শহরের বিশেষ দ্রষ্টব্য স্থানগুলি। সুপ্রভাত বন্ধুরা, এখন বাজছে ঘড়ির কাঁটায় সকাল 6টা, আর আমরা বেরিয়ে পড়েছি এখন নেতাজি সুভাষচন্দ্র বোস এয়ারপোর্টের উদ্দেশ্যে। আর গন্তব্য তোমরা সবাই জানো, হায়দ্রাবাদ। আজকের ভিডিওটা একটু অন্যরকম হবে, কোনো ঘুরতে যাওয়ার ভিডিও নয়, যাচ্ছি চিকিৎসার জন্য। আমাদের চেকিং প্রসেস ডান হয়ে গেছে। এরপরে আমাদের ফ্লাইট রয়েছে 8টা 40-এ, যেটা পৌঁছাতে সময় লাগবে 2 ঘন্টা 5 মিনিটের মতো। হায়দ্রাবাদ আপনারা ট্রেনে বা ফ্লাইটে দুভাবেই যেতে পারেন। আমরা ফ্লাইটে করে গেছিলাম আর টিকিট কেটেছিলাম স্কাই স্ক্যানার থেকে। ওখানে অনেক সস্তায় ফ্লাইটের টিকিট পাওয়া যায়। তো প্রথমেই তো তোমাদেরকে বলেছি যে আমি ট্রিটমেন্টের জন্য হায়দ্রাবাদ যাচ্ছি, সাথে সাথে ঘোরা তো থাকছে। তো চেষ্টা করব সেখানকার কিছু কিছু জায়গা তোমাদের সামনে তুলে ধরতে। প্রথমেই আমরা এয়ারপোর্ট থেকে চলে যাব অ্যাপোলো হসপিটালে। অ্যাপোলোতে আমার অ্যাপয়েন্টমেন্ট রয়েছে দুপুরবেলাতে। তো আমরা মোটামুটি সবাই জানি যে অ্যাপোলো হসপিটাল হায়দ্রাবাদের চিকিৎসার দিক থেকে খুবই উন্নত এবং খুবই ফেমাস। তো তোমরা যারা ভাবছো যে হায়দ্রাবাদের অ্যাপোলোতে যাবে এবং ট্রিটমেন্ট করাবে, সেক্ষেত্রে কিন্তু তাদের জন্য এই ভিডিওটা খুব হেল্পফুল হবে, কেননা আমি প্রথম থেকে সব কিছুই ডিটেলসে দেখাবো। কোথায় তোমরা থাকবে, কোথায় তোমাদের একটু লো বাজেটে ভালো জায়গা পাবে, হোটেল পাবে, এগুলো সবই কিন্তু বিস্তারিত থাকবে আমার এই ভিডিওতে। এবং কিভাবে তোমরা ওখানকার ডক্টরদের সাথে অ্যাপয়েন্টমেন্ট নেবে, সেটাও কিন্তু ডিটেলসে বলা থাকবে আমার এই ভিডিওতে। ট্রেনের ক্ষেত্রে আপনারা হাওড়া থেকে ফালাকনামা এক্সপ্রেসে করে বা শালিমার থেকে ইস্ট কোস্ট এক্সপ্রেসে করে হায়দ্রাবাদ আসতে পারেন। আমরা একদম পারফেক্ট টাইমে পৌঁছে গেছি হায়দ্রাবাদ এয়ারপোর্টে। এরপরে বাইরে বেরোবো, ব্যাগও দেখতে পাচ্ছ নিয়ে নিয়েছি। আর এখানে কিন্তু ওলা, উবের সব কিছুই পাওয়া যায়, ট্যাক্সি পাওয়া যায়, অটো পাওয়া যায়। তো দেখা যাক আমরা কোনটা ধরে হসপিটাল পৌঁছাই। দেখো, এয়ারপোর্টের ভেতরেই কিন্তু এখানে ট্যাক্সি সার্ভিস, ক্যাব, সব কিছু সার্ভিসের জন্য এখানে অ্যাভেলেবেল রয়েছে। তোমরা চাইলে এখান থেকে ক্যাব বুক করে নিতে পারবে। আচ্ছা, এখানে দেখো ক্যাব সার্ভিসে কীরকম কি দাম রয়েছে সেটাও কিন্তু এখানে লেখা রয়েছে। আচ্ছা, এখানে কিন্তু বাস সার্ভিসও পাওয়া যায়। এখান থেকে তোমরা এয়ারপোর্টের ভেতর থেকেই টিকিট কেটে নিতে পারবে। পার হেড 250 টাকা করে লাগে। আচ্ছা, বাস কিন্তু ডিরেক্ট অ্যাপোলো হসপিটাল অবধি যায় না, হাইটেক অবধি যায়। সেখান থেকে অটো ধরে যেতে হবে। আর হাইটেক অবধি যাওয়ার জন্য বাসে কিন্তু লাগবে 250 টাকা পার হেড। এখান থেকে ক্যাবসের প্রাইসটা কিন্তু একটু কম, এখানে 1250 লাগবে। মানে এয়ারপোর্টের ভেতরেই কিন্তু এরকম ক্যাবের প্রচুর সার্ভিসেস তোমরা পেয়ে যাবে। এখন আমরা এয়ারপোর্টের বাইরে রয়েছি, আর এখানেও কিন্তু প্রচুর কাউন্টার্স রয়েছে ক্যাবের। আর এটা হচ্ছে প্রিপেড ট্যাক্সি কাউন্টার। আমরা এখান থেকেই টিকিট কাটছি। তো আমরা এই প্রিপেড ট্যাক্সি কাউন্টার থেকে টিকিট কেটে নিলাম, একটা ক্যাব বুক করলাম। আর এখানে আমাদের প্রাইস লাগলো 983 টাকা, আর টোল ট্যাক্স লাগবে 50 টাকা। তো আমরা এয়ারপোর্টের ভেতরে বলো বাইরে বলো সব জায়গাতেই দেখলাম বেশিটাই কিন্তু দেখাচ্ছে যে 1200, 1300, 1500, কোনো জায়গায় 2500 টাকা। একমাত্র এখানেই দেখলাম একটু কম প্রাইসে ক্যাব পাওয়া যাচ্ছে। তো তোমরা চাইলে এখান থেকে ক্যাব বুক করতে পারো।
দাঁড়িয়ে রয়েছে আর এই হচ্ছে আমাদের ক্যাব। আচ্ছা, এখানে কিন্তু দুটো অ্যাপোলো রয়েছে, আমরা যাচ্ছি জুবলি হিলসের অ্যাপোলোতে, তার প্রাইসটাই কিন্তু তোমাদেরকে জানালাম। দেখে মনেই হচ্ছে না যে ইন্ডিয়ার কোনো একটা জায়গাতে রয়েছি, পুরো বিদেশের মতো ঝাঁ চকচকে রাস্তা, সেরকমই মেনটেন্ড, অসাধারণ। জুবলি হিলস অ্যাপোলোতে পৌঁছানোর জন্য প্রায় 1 ঘন্টা মতো সময় লাগবে, এটা 40 কিলোমিটার এয়ারপোর্ট থেকে। তো আমরা ক্যাব থেকে নামলাম, একটুখানি এখানে একটা দোকান দেখে এখানে চা, কফি, কোল্ড ড্রিঙ্কস এই সমস্ত খাওয়ার জন্যই বেসিক্যালি নামলাম। তো তোমরাও চাইলে এরকম একটা জয়েন্টে নেমে একটু রিফ্রেশমেন্ট নিয়ে নিতে পারো। এই ব্রিজটা 12 কিলোমিটার দীর্ঘ একটা ব্রিজ, যেটা ইন্ডিয়ার 3 নাম্বার বা 4 নাম্বার দীর্ঘতম ব্রিজ হিসেবেই কিন্তু বিখ্যাত। আর পুরো ব্রিজটা দেখো কি অসাধারণভাবে সুন্দরভাবে সাজানো। এই জায়গাটা হচ্ছে ফিল্মনগর, মানে এখানে যত বড় বড় সাউথ ইন্ডিয়ান অ্যাক্টরস রয়েছেন তাদের বাড়ি রয়েছে, মিনিস্টারদের বাড়ি রয়েছে এই জায়গাটাতে। তো এই হচ্ছে জুবলি হিলস অ্যাপোলো হসপিটালস। যারা হায়দ্রাবাদ অ্যাপোলোতে ট্রিটমেন্টের জন্য আসবেন এবং ফোন মারফত অ্যাপয়েন্টমেন্ট নিতে চান, সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন। আর অ্যাপ মারফত অ্যাপয়েন্টমেন্ট নিতে চাইলে প্রথমে প্লে স্টোরে গিয়ে অ্যাপোলো 24x7 হেলথ অ্যান্ড মেডিসিন অ্যাপ ডাউনলোড করে সেখানে নিজস্ব ফোন নাম্বার ও ওটিপি দিয়ে রেজিস্টার করবেন, তাহলে এই পেজটি আসবে। এখানে ডক্টর বুকিং অপশন সিলেক্ট করতে হবে এবং আপনি কিসের ট্রিটমেন্ট করাবেন সেই অপশন সিলেক্ট করলে আপনার প্রবলেমের জন্য বিশেষজ্ঞ ডক্টরের লিস্ট স্ক্রিনে চলে আসবে। এখান থেকেই আপনি আপনার ডক্টর সিলেক্ট করতে পারবেন। এরপর আপনারা আপনাদের সুবিধামতো ডেট সিলেক্ট করবেন এবং অনলাইন কনসাল্ট বা হসপিটাল ভিজিট অপশন চয়েস করে ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন। তোমরা তো অনেকেই আইটি সেক্টরে রয়েছো, বিভিন্ন রকমের কোম্পানিতে রয়েছো। এক্ষেত্রে একটা ইনফরমেশন তোমাদেরকে বলে রাখি, এই বিভিন্ন রকমের যে কোম্পানিজগুলো রয়েছে তাদের সাথে কিন্তু অ্যাপোলোর একটা টাই আপ রয়েছে। সেক্ষেত্রে কিন্তু তোমরা এই যে বিভিন্ন রকমের টেস্টপত্র হয় সেগুলোতে কিন্তু বেশ ভালো রকমের ডিসকাউন্ট ওনারা দিয়ে থাকেন, মানে 15% থেকে শুরু করে 20% ডিসকাউন্টও কিন্তু তোমরা টেস্টের উপরে পেয়ে যাবে, যেটা তোমাদের বিলিংয়ের আগে করতে হবে। আর এক্ষেত্রে তোমাদেরকে যেটা করতে হবে, সবার আগে তোমরা যে রিসেপশন আছে সেখানে গিয়ে জিজ্ঞাসা করে নেবে, বা আইপি বিলিং যে কাউন্টার রয়েছে সেখানে গিয়ে জিজ্ঞাসা করে নেবে যে তোমাদের কোম্পানির সাথে অ্যাপোলোর কোনো টাই আপ আছে কিনা। যদি টাই আপ থাকে তাহলে ডক্টর তোমাদেরকে যে সমস্ত টেস্ট দেবেন সেটার বিল করার আগে তোমরা এসে যদি তোমাদের নিজস্ব কোম্পানির আই কার্ডটা শো করো, তাহলে কিন্তু ওখানে ইনস্ট্যান্ট তোমাদেরকে 15% to 20% ডিসকাউন্ট ওনারা সাথে সাথে দিয়ে দেবেন। আর আমাদের যা টেস্টপত্র হলো, আমি তো এই জিনিসটা আগে জানতাম না, মোটামুটি
20 থেকে 25,000 টাকার মতো আমাদের খরচা হলো। জানতাম না বলে এই মানে লাভটা আমরা ওঠাতে পারলাম না, তাই তোমাদের সাথে এই জিনিসটা শেয়ার করছি। তোমরা যারা হায়দ্রাবাদে আসবে এবং অ্যাপোলোতে ট্রিটমেন্ট করাবে তারা কিন্তু এই প্রসেসটা অবশ্যই একটুখানি ফলো করো, তাহলে কিন্তু মোটামুটি 3 থেকে 4,000 টাকা হলেও তোমরা সেভ করতে পারবে এই টেস্টের ওপরে। কোনো রকম কিন্তু মেডিসিনের ওপরে এখানে ডিসকাউন্ট পাওয়া যায় না। আর মানে ভর্তি হলে তো মেডিক্লেম বা অন্য কিছু যেগুলো রয়েছে সেগুলোর সুবিধা তো তোমরা পেয়েই যাবে। আমাদের হসপিটালের সব কাজকর্ম হয়ে গেছে, সব টেস্টপত্র হয়ে গেছে, কালকের রিপোর্টও পেয়ে যাব। তো এখন বাজছে ঘড়ির কাঁটায় সন্ধ্যে 7টা, আর এই সবে আমরা হোটেল খুঁজলাম এবং শেষ পর্যন্ত খুঁজে পেলাম এই হোটেলটা। এইটার নাম হচ্ছে ভিয়ারা এলিট, এখানেই আমরা আজকে থাকছি। আর এই হোটেলের রুমের প্রাইস হচ্ছে 3,000 টাকা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট নিয়ে। আর যদি তোমরা ব্রেকফাস্ট না চাও তাহলে 200 টাকা কমে যাবে, মানে 2800 টাকা লাগবে। চলো এরপর তোমাদের রুমটা আমি দেখিয়ে দিই। এই রুমের নাম্বার হচ্ছে 304। তো দেখো এই হচ্ছে রুম, ঠিকঠাক রয়েছে, মানে এখানে দুজনের জন্য বেড দেওয়া রয়েছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর বড় বেড রয়েছে। এখানে একটা লকার রয়েছে, এখানে তোমরা জিনিসপত্র রাখতে পারবে। আমরা অলরেডি আমাদের ব্যাগপত্র রেখে দিয়েছি। এখানে রয়েছে টিভি, এখানে একটা টিভি ক্যাবিনেট, আর এখানে রয়েছে একটা ওয়ার্ক স্টেশন, একটা চেয়ার, আর এখানে কিন্তু ইন্টারকমের ব্যবস্থাও রয়েছে। আর এখানে রয়েছে একটা মিনি ফ্রিজ, সাথে রয়েছে জল, গ্লাস, চা কফি বানানোর জিনিসপত্র। আর বুঝতেই পারছো এটা একটা এসি রুম, ছোটোর মধ্যে বেশ সুন্দর সাজানো গোছানো আর পরিষ্কার পরিচ্ছন্ন। এবার ওয়াশরুমটা দেখিয়ে দিই। এই হচ্ছে ওয়াশরুম, দেখো সব রকমের মডার্ন অ্যামিনিটিস রয়েছে আর পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ বড় কিন্তু বাথরুমটা। আর বাথরুমের ঠিক বাইরেই কিন্তু এরকম বড় একটা আয়না রয়েছে। আর এই দিকে রয়েছে জানলা, জানলা থেকে যদিও সেরকম কোনো ভিউ নেই, মানে এখানকার কোনো রুমেই, আমি যতগুলো হোটেল খুঁজলাম কোনো রুমেই কিন্তু ব্যালকনি নেই, এরকম সুন্দর জানলা রয়েছে। তো মোটের ওপরে এই হচ্ছে আজকে আমাদের রুম। এরপরে একটু ফ্রেশ হতে হবে, সেই সকালবেলাতে মানে ভোর 5:30টায় বেরিয়েছি বাড়ি থেকে, এখনও পর্যন্ত ফ্রেশ হইনি। তো ফ্রেশ হই, প্রচুর ধকল গেছে সারাদিন ধরে। দেখা হচ্ছে রাতের বেলাতে। গুড মর্নিং বন্ধুরা। কালকে প্রচণ্ড রকমের টায়ার্ড ছিলাম, বিধ্বস্ত ছিলাম, তো সেই জন্য রাতের বেলাতে কি খেয়েছি সেটা তোমাদেরকে দেখাতে পারিনি। তো এখন আমরা যাব ব্রেকফাস্ট করতে। তার আগে তোমাদেরকে কিছু কথা বলে রাখি। আমরা যে হোটেল এই ভিয়েরা এলাইটে থাকছি, এটা কিন্তু ঠিক এই হোটেলের অপোজিটেই ম্যাঙ্গো সুইটস ভিয়েরা রয়েছে, তারই একটা পার্ট। তো তোমরা চাইলে এই দুটো হোটেলের মধ্যে যে কোনো একটা হোটেল বুক করে নিতে পারো। ম্যাঙ্গো সুইটসটার প্রাইস একটুখানি বেশি আর এইটা একটুখানি বাজেট ফ্রেন্ডলি। আমাদের মোটামুটি আমরা এখানে এসে বুক করেছিলাম, সেক্ষেত্রে আমাদের 3,000 টাকা লেগেছিল পার রুম পার ডে। তো আমরা তো এখানে এসে ডিরেক্ট বুক করেছিলাম, সেক্ষেত্রে আমাদের 3,000 টাকা মতো পড়েছিল ব্রেকফাস্ট নিয়ে। কিন্তু আমি গোয়াই বিবোতে চেক করলাম, সেটা কিন্তু অনেকটা কমে পাওয়া যাচ্ছে। তো তোমরা যারা এখানে আসবে ভাবছো, তারা যদি গোয়াই বিবো থেকে বুক করো সেক্ষেত্রে অনেকটা তোমাদের সেভ হবে টাকা। যেরকম ধরো আমরা তো একদিনের জন্য এখানে এসে বুক করেছিলাম, কিন্তু যা অবস্থা দেখতে পাচ্ছি 4-5 দিন আমাদেরকে থাকতে হবে, সেক্ষেত্রে আমরা গোয়াই বিবো থেকে বুক করলাম বাকি কয়েকটা দিনের জন্য। সেখানে কিন্তু আমার 1700 সামথিং দেখাচ্ছিল পার ডে উইথ ব্রেকফাস্ট, আর সেটা জিএসটি নিয়ে মোটামুটি ওই 2200-2300 টাকা এরকম করে পড়ছে। তো তাহলে বুঝতেই পারছো পার ডেতে আমাদের প্রায় 700-800 টাকা মতো কিন্তু সেভ হচ্ছে। আর মানে হোটেলের রুমসগুলো খুবই ভালো, সার্ভিসও খুব ভালো, আর সাথে সাথে খাবারটাও কিন্তু খুব ভালো। তো মানে আরেকটু কম রেঞ্জের হোটেলও এখানে তোমরা পেয়ে যাবে, কিন্তু সেখানে
থেকে আরাম নেই। মানে ধরো ট্রিটমেন্ট তো করাতে আসছো, অবশ্যই একটা মানে হিউজ অ্যামাউন্টের ব্যাপার, কিন্তু সাথে সাথে থাকাটাও যদি ঠিকঠাক জায়গাতে না হয় তাহলে তো মনের দিক থেকেও বিধ্বস্ত হয়ে যায় মানুষেরা। এটা আমার পার্সোনালি মত। তো সেই জন্য আমি এই হোটেলটাই প্রেফার করলাম। তোমরা চাইলে এই হোটেলটা বুক করতে পারো এখানে এলে। আর তার থেকেও বড় কথা হচ্ছে আমরা হোটেলটা নিয়েছি একেবারে অ্যাপোলো হসপিটালের সামনেই। এই হোটেলটা একেবারে সামনে হওয়ার জন্য মোটামুটি 1 থেকে 2 মিনিটের ভেতরেই আমরা কিন্তু হসপিটালে পৌঁছে যাচ্ছি। তো এটা কিন্তু টাইম সেভিংও হবে। কালকে অনেকটাই সন্ধে হয়ে গেছিলো, সেই জন্য তোমাদেরকে আমাদের হোটেলের বাইরেটা দেখাতে পারিনি। তো এই হচ্ছে আমাদের হোটেল, দেখো ভিয়েরা এলিট, এটা হচ্ছে আমাদের হোটেল। আর এই হোটেলেরই আরেকটা পার্ট হচ্ছে ভিয়েরা ম্যাঙ্গো সুইটস। তো এই দুটো হোটেলই কিন্তু একটা হোটেলেরই পার্ট, মানে এটা হচ্ছে ওই হোটেলেরই পার্ট, বুঝতেই পারছো। কিচেন বা রেস্টুরেন্ট কিন্তু এই হোটেলে রয়েছে, সেই জন্য ব্রেকফাস্ট বলো বা অন্যান্য খাবার দাবার কিন্তু খাওয়ার জন্য এই হোটেলেই আমাদেরকে আসতে হচ্ছে। আর এখানে কিন্তু রুম সার্ভিসও অ্যালাউড আছে। তো রুম সার্ভিসের জন্য কিন্তু এইখান থেকেই খাবারগুলো এই হোটেলে আসে। তো এই হোটেল থেকে একদম সামনেই হচ্ছে অ্যাপোলো। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তাটা দিয়ে 1 মিনিট হেঁটে গেলেই তোমরা পৌঁছে যাবে অ্যাপোলো হসপিটালে। তো তোমরা যারা ভাবছো জুবলি হিলসের অ্যাপোলো হসপিটালে এসে ট্রিটমেন্ট করাবে, তারা কিন্তু এই হোটেলে থাকতেই পারো। আর একদম মার্কেটের ভেতরেই এই জায়গাটা, একদম সামনে দেখতেই পাচ্ছ, পুরো জমজমাট সামনেই কিন্তু স্মার্ট বাজার রয়েছে এবং এই পাশে প্রচুর খাবারের দোকান রয়েছে। যারা হোটেল থেকে খাবার খেতে চাইছো না, তারা কিন্তু এই ছোট ছোট দোকানগুলো থেকেও খাবার খেয়ে নিতে পারো। তো চলে এলাম ম্যাঙ্গো হোটেলে। এখানে রয়েছে রিসেপশন, আর এখান থেকে লিফট ধরে 4th ফ্লোরে গেলে পৌঁছে যাবে আমাদের রেস্টুরেন্টে। লিফটে উঠে গেছি আর এরপরে আমরা যাব 4th ফ্লোরে। ওখানেই আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের ব্যবস্থা রয়েছে। তো 4th ফ্লোরে চলে এসেছি, ভীষণ রোদ। এই দিকে রয়েছে রেস্টুরেন্ট। এখানে দেখিয়ে দিই, এখানে রয়েছে তরমুজের জুস, এখানে বাটার মিল্ক রয়েছে, এখানে ফল রয়েছে, এখানে ডিম সেদ্ধ, এখানে চিকেন সসেজ, এটা হচ্ছে ফ্রেঞ্চ টোস্ট, মিক্স ভেজ পরাঠা, এখানে দই আছে, আর এটা মাইসোর বড়া, এখানে চাটনি, এটা রয়েছে একটা ওই উপমা টাইপের চিড়ের যেটা হয় সেটা, এখানে রয়েছে চাটনি, এখানে ইডলি, আর এখানে সাম্বার। এদিকে কর্নফ্লেক্স আছে, সাথে দুধ, চা, কফি, আর এইদিকে রয়েছে টোস্ট, বাটার, তোমরা জ্যাম এগুলো দিয়ে খেতে পারবে। এই রেস্টুরেন্টটা কিন্তু বেশ বড় আর সুন্দর সাজানো গোছানো, আর খাবারের টেস্টও কিন্তু খুবই ভালো। তোমাদের দেখাই, এইটা হচ্ছে আমাদের হোটেল, মানে আমরা এটাতে রয়েছি। তারই আরেকটা পার্ট হচ্ছে এই হোটেলটা, এখানেই রয়েছে কিচেন রেস্টুরেন্ট। এই হোটেলটার নাম হচ্ছে ম্যাঙ্গো, মানে দুটোই হচ্ছে একই হোটেলেরই পার্ট। তোমরা চাইলে ওইটাতে থাকতে পারো, ওটাতে প্রাইসটা একটু কম, আর এটাতে মানে ম্যাঙ্গোটাতে একটু প্রাইস হাই। তোমরা ওই হোটেলে থাকলেও তোমাদেরকে এখানে এসেই খাবার খেতে হবে, আর এই হোটেলে যারা থাকবে তাদেরকে তো এখানেই আসতে হবে। তো ব্রেকফাস্ট তো হয়ে গেছে, এরপরে একটু ফ্রেশ হয়ে রেডি হব, কেননা দুপুর 2টোর সময় আমার রিপোর্টস সব কিছু চলে আসবেন, ডাক্তার কি বলেন সেটা দেখি। তারপরে বিকেলবেলার দিকটাতে যদি সুযোগ হয় তাহলে একটু সামনে কোথাও ঘুরতে যাব, কেননা বুঝতেই পারছো এরকমভাবে অসুস্থ হয়ে তো পড়ে থাকিনি কখনো, তো ভীষণই খারাপ লাগছে। তো ভাবছি একটুখানি ঘুরে আসি, এই শহরটাকে একটু দেখি।
আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে আর আমরা এখন ঘুরতে যাচ্ছি গোলকুন্ডা ফোর্টে। আর ওখানে নাকি একটা লাইট অ্যান্ড সাউন্ড শো হয়, তো সেটাই আমরা আজকে দেখব। চলো। তো আমরা হোটেলের সামনে থেকে অটো পেয়ে গেছি। এখানে কিন্তু ওলা অটো চলে, সেখানে কিন্তু প্রাইসটা দেখাচ্ছিল 105 থেকে 6, কিন্তু আমরা ওই ওলা অটোটা পেলাম না বলেই বাইরে থেকে অটো নিলাম। আর এখানে আমাদের 200 টাকা করে ওরা চেয়েছে, তো একটুখানি বার্গেনিং করবে যদি কমে। আমাদের প্রথমে তো 300 টাকা করে চাইছিল, শেষে 200 টাকাতে ওরা রাজি হয়েছে। পৌঁছে গেছি গোলকুন্ডা ফোর্টে, আর এখন রয়েছে একটা লাইট শো। চলো সেটা আমরা দেখি। এই সামনেই রয়েছে টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট কালেক্ট করতে হবে সবার প্রথমে। আচ্ছা, এখানে টিকিট প্রাইস হচ্ছে 140 টাকা করে অ্যাডাল্টদের জন্য। 140 টাকা করে টিকিট, আর চাইল্ডদের হচ্ছে 110 টাকা। আর এখানে শো শুরু হচ্ছে সন্ধ্যে 7টার সময়, রয়েছে ইংলিশের শো, আর 7:45-এ রয়েছে হিন্দি ল্যাঙ্গুয়েজে। আর এগুলো কিন্তু মোটামুটি ওই আধ ঘন্টার এক একটা শো হয়ে থাকে। গোলকুন্ডা ফোর্ট হায়দ্রাবাদের পশ্চিম প্রান্তে 11 কিলোমিটার দূরে অবস্থিত, ভারতের সবথেকে সুন্দর কেল্লাগুলির মধ্যে অন্যতম। এখানকার বিশেষ আকর্ষণ হলো লাইট অ্যান্ড সাউন্ড শো। এই শোয়ের মাধ্যমে গোলকুন্ডা ফোর্টের ইতিহাসকে বর্ণনা করা হয় অত্যন্ত সুন্দরভাবে। দুর্গের বিশাল পাথরের দেওয়ালের ওপর বিভিন্ন আলোর প্রক্ষেপণের সঙ্গে দুর্গের অতীত ইতিহাসকে অসাধারণ ভাষ্যের মাধ্যমে উপস্থাপন করা হয়। Inscribed in the scrolls of the past, I am the tale that's meant to last. Kingdoms and empires rise and fall. Their fame spread across many countries and started attracting foreign invaders. Fighting with great valor and bravery, he drove away the invaders from Golconda. The foundation of the Qutub Shahi Sultanate was laid in Telangana. Sultan Quli made Golconda his capital, beautified the fort, and named it Muhammad Nagar. Separate from this cluster lies the Mahakali temple, where even now the popular Bonaru Jatra is organized with great fanfare every year. He had a long drawn-out conflict with his younger brother, Ibrahim Quli, who had to take refuge Abdullah Qutub Shah's mother, Hayat Bakshi Begum, strategically proposed a treaty to Aurangzeb. Abdullah Qutub Shah passed away in 1672, in the year 1672, and then in the year 1677, and was also appointing many Hindu ministers, was enough to enrage the Mughal Emperor, Aurangzeb. His Kala Mahal of Daulatabad's fort. He died in jail, and with this, the Qutub Shahi dynasty came to an end. Once the symbol of pride and regal opulence, Golconda's walls, minarets and buildings were riddled with wounds inflicted by the Mughal rulers.
In September 1948, Hyderabad and Golconda were freed from Asaf Jahi's rule. আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পরবর্তী ভিডিও নিয়ে হাজির হচ্ছি খুব তাড়াতাড়ি।